স্নেহের সমস্ত স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককেই আমার তরফ থেকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের যে বিষয়টি উপস্থাপন করব বলে ভেবে এসেছি সেটা হলো, আমরা লাস্ট 6টা পর্ব ধরে যে নির্দিষ্ট সমাকল কন্টিনিউ করছিলাম, মূলত সেই নির্দিষ্ট সমাকলের আজকের পর্বের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে। অর্থাৎ আমরা নির্দিষ্ট সমাকল সম্পর্কিত সম্পূর্ণ ধারণা, যা যা টেকনিকগুলো আলোচনা করা দরকার, যে সমস্ত ফর্মুলাগুলো এই চ্যাপ্টারে জানা দরকার, যে সমস্ত প্রবলেমসগুলো আমাদের সামনে ক্লিয়ার করা দরকার, সমস্ত কিছু তোমাদের সামনে একটা একটা করে স্পষ্ট করে দিয়েছি। তারপরেও আজকের আমি ক্লাসটা স্থির করে রেখেছি যে নির্দিষ্ট সমাকলনের ধর্ম কিংবা ধর্ম বাদ দিয়েও এমনও কিছু অঙ্ক থেকে গেছে যেগুলো এই চ্যাপ্টারের জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট, আমাদের পরীক্ষার উপযোগী যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটাকে সর্বোচ্চ করার জন্য। আমি কথা না বাড়িয়ে একেবারে সরাসরি সেই মিসলেনিয়াস প্রবলেমসের জগতে নিয়ে যাব, যে প্রবলেমগুলো আমাদের জন্য পরীক্ষার সময় ভীষণই ইম্পর্ট্যান্ট। তাহলে চলো আজকের মিসলেনিয়াস যে প্রবলেমসগুলো, তার প্রথম প্রবলেমটা, এবং সেই প্রবলেমটা আমি প্রত্যেককেই তোমাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি যে প্রত্যেকটা স্টুডেন্টস আজকের পর্বে যে সমস্ত প্রবলেমসগুলো দেখানো হচ্ছে, সমস্ত প্রবলেমসগুলো খুব মনোযোগ সহকারে, অত্যন্ত ধীর স্থিরভাবে তোমরা লক্ষ্য রাখো। এমনভাবে মানসিক একটা সংকল্প তৈরি করো যে সংকল্পের বেসিসে নির্ধারিত হবে যে স্যার আজকে আপনি যেভাবে অঙ্কগুলো করে দিচ্ছেন, সেই অঙ্কগুলো আমরা দেখার পরে, সম্পূর্ণ বুঝে নেওয়ার পরে না দেখে নামাতে পারবো বা নামাবো। এই মানসিক সংকল্প তোমরা স্থির রেখে আজকের প্রবলেমসগুলো দেখার চেষ্টা করো। এলিট্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। আজকে প্রথমে যে প্রবলেমটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো, গোটা ইন্টিগ্রেশনের জগতের মধ্যে সবচেয়ে বেহতরিন, সবচেয়ে ভালো একটা প্রবলেম। অর্থাৎ এটা আমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, এর মতো মারাত্মক ইম্পর্ট্যান্ট অঙ্ক খুব কমই আছে। কি বলছো লক্ষ্য করো, যে ইন্টিগ্রেশন অফ 0 to pi x dx বা a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে পাই স্কয়ার বাই 2ab। আমি শুরুতেই তোমাদের কাছে যে অ্যাটেনশনটা চেয়ে নিচ্ছি সেটা হলো, এই ধরনের অঙ্ক যখন আমি করাবো, বহু ধরনের টেকনিক, বহু ধর্ম আমরা অ্যাপ্লাই করব। কোথায়, কিভাবে, কোন ধর্মগুলো প্রয়োগ করছি সেটা খুব ভালো করে লক্ষ্য রাখবে। দেখো, যার ইন্টিগ্রেশন বের করতে বলেছে আমরা সেটাকে আই বলে ধরে নিচ্ছি। লেট আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 to pi x dx বাই a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x। আমরা এখানে যে ধর্মটা প্রয়োগ করব সেই ধর্মটা কি সেটা আমি আগে লিখে রাখবো, যাতে করে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হয়ে যায়। আমরা এর আগে পর্বে যে ধর্মগুলো আলোচনা করেছিলাম, সেই ধর্মগুলোর মধ্যে একটা ধর্ম ছিল 0 to 2a fx dx ইজ ইকুয়াল টু ছিল ইন্টিগ্রেশন ওভার 0 to a f of x প্লাস f of 2a মাইনাস x ইন্টু dx। আশা করি তোমাদের এই ধর্মটা দেখা মাত্রই মনে পড়ে যাওয়ার কথা যে হ্যাঁ স্যার, সত্যিকারের আপনি এই ধর্মটার প্রুফ, এই ধর্ম প্রয়োগে বেশ কিছু অঙ্ক করিয়েছিলেন। আমি সেই ধর্মটা প্রয়োগ করতে চাইছি যে ধর্মটা এখানে লিখে রেখেছি। এখন এটা ইজ ইকুয়াল টু, আমরা যদি ধর্মটা প্রয়োগ করি, খুব ভালো করে লক্ষ্য রাখবে, লোয়ার লিমিট 0, এখানেও লোয়ার লিমিট 0, লোয়ার লিমিট আপার লিমিট পাই, এখানে আপার লিমিট 2a। দ্যাট ইজ, এটার সাথে এটাকে যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 2a ইজ ইকুয়াল টু আছে কত, পাই। Therefore a is equal to কত, পাই বাই 2। এই কথাটা আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে কি করছি লক্ষ্য করো, যখন এই ইন্টিগ্রেশনটাকে আমরা বাঁ দিকের ইন্টিগ্রেশনের সাথে কম্পেয়ার করলাম,
সেই কম্পেয়ার করার পরে দেখতে পেলাম এর ভ্যালু কত পেয়েছি, না তো π/2। এবার লিখছি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশনটা 0 টু a, a মানে কত বললাম π/2। তাহলে খেয়াল রাখতে হবে এখানে 0 টু π ছিল, কিন্তু এখানে হয়ে গেছে 0 টু π/2। কিভাবে? ওই ধর্মের দৌলতে। তারপরে লিখছি এফ এক্স মানে যার ইন্টিগ্রেশন করতে বলে সেটা হলো এফ এক্স, যেটুকু গোল করে ঘিরে রাখলাম সেটুকু হচ্ছে এফ এক্স। তাহলে ওইটা দেখে দেখে লিখছি এক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস এখানে কি বলা আছে এফ অফ 2a মাইনাস এক্স, এফ অফ 2a মাইনাস এক্স, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরের জায়গাটা এক্স এর জন্য বরাদ্দ। যেমন এখানে সরাসরি ব্র্যাকেটের ভিতরে এক্স আছে, ওই যেটুকু নিচে কিঙ্ক লাইন দিয়ে সূচিত করেছি সেই জায়গাটুকু এক্স চলরাশির জন্য বরাদ্দ। ওই চলরাশির জায়গায় কি লিখেছি? চলরাশির জায়গায় লিখেছি 2a দ্যাট ইজ আপার লিমিট মাইনাস এক্স। অর্থাৎ এবারে আমরা কি করব, চলরাশির জায়গাতে আপার লিমিট মাইনাস এক্স বসাবো, যেমনটি এখানে আপার লিমিট মাইনাস এক্স বসানো আছে। তাই এবার তোমরা বলো এই ইন্টিগ্রেশনটার সাথে যখন আমরা এই ইন্টিগ্রেশনটাকে কম্পেয়ার করলাম তখন আপার লিমিট ছিল 2a, এখানে আপার লিমিট কত π। সুতরাং আমি যখন প্লাস দিয়ে দ্বিতীয় পদটা লিখবো সেই দ্বিতীয় পদের সমস্ত চলরাশির জায়গাতে, অর্থাৎ এক্স চলরাশিটা যেখানে যেখানে আছে সেই জায়গাগুলোতে আমরা আপার লিমিট মাইনাস এক্স দ্যাট ইজ π মাইনাস এক্স বসাবো। তাই বসাচ্ছি এক্স এর জায়গাতে π মাইনাস এক্স বাই নিচে একই কাজ করব এ স্কোয়ার কস স্কোয়ার π মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার π মাইনাস এক্স। এটা পুরোটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিয়ে আমরা বাইরে dx লিখে দিলাম। তাহলে আশা করি আমি যে ধর্মটা ওখানে লিখে রেখেছি সেই ধর্মটা সম্পূর্ণ প্রয়োগটা তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো। এরপরে আমরা ক্যালকুলেশনের জগতে চলে যাব। 0 টু π/2 এক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস উপরে থাকলো π মাইনাস এক্স, নিচে π মাইনাস এক্সটা যদি আমরা দেখি এটা কোন পদে অবস্থান করছে, তো দ্বিতীয় পদে। তাহলে দ্বিতীয় পদে কসের ভ্যালু কি মাইনাস, তাহলে আমরা কি লিখছি লক্ষ্য করো এ স্কোয়ার লিখে দিলাম, তারপরে এই জায়গাটুকুতে গ্যাপ রেখে যেহেতু স্কোয়ার আছে তাই এখানে স্কোয়ার রাখলাম। একই রকম ভাবে প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার আছে তাই গ্যাপ রেখে স্কোয়ার করলাম। কি কি করলাম, যেটা কাজ করেছি সেটা সম্পূর্ণ তোমাদের বোধগম্যতার জন্য করেছি, বিষয়টাকে অত্যন্ত ক্লিয়ার করার জন্য করেছি। এই স্কোয়ার ছিল রেখে দিলাম, কস স্কোয়ার আছে স্কোয়ারটা আমি একেবারে বাইরে তুলে দিয়েছি, এর ফলে এখানে কি পড়েছে কস π মাইনাস এক্স। আমরা জানি π মাইনাস এক্সটা দ্বিতীয় পদে অবস্থান করছে। দ্বিতীয় পদে কসের ভ্যালু কি না তো নেগেটিভ। 90 এর জোড় না বিজোড়, π মানে হলো 180, 180 কথাটা অর্থ হলো 90 গুণিত 2, তার মানে 90 এর জোড় গুণিতক। আমরা শিখেছি ক্লাস 11 সংযুক্ত কোণ চ্যাপ্টারে যদি 90 এর জোড় গুণিতক হয় তাহলে এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা থাকে সেই জিনিসটা সেম থেকে যায়, তাহলে আমরা লিখবো cos x। একই রকম যুক্তি আমি এখানে প্রদর্শন করব যে π মাইনাস এক্সটা দ্বিতীয় পদে অবস্থান করছে, দ্বিতীয় পদে সাইনের ভ্যালু হচ্ছে প্লাস, তাই এখানে প্লাস চিহ্ন দিলেও চলবে আবার না দিলেও চলবে। এবার চলে আসছি আগের মতোই পাই রয়েছে অর্থাৎ 90 এর জোড় গুণিতক রয়েছে, তাই এখানেও ত্রিকোণমিতিক যেটা অনুপাত ছিল সেটা রিমেন্স ফিক্সড থেকে যাবে। আশা করি ব্যাপারটা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। এরপর পুরোটাকে ঘিরে আমরা dx লিখে দিলাম। এখন লক্ষ্য করো তাহলে কি পড়ে থাকলো, পড়ে থাকলো ইন্টিগ্রেশন ওভার 0 টু π/2 উপরে x বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, এর কোনো পরিবর্তন করলাম না, প্লাস π মাইনাস এক্স বাই এ স্কোয়ার, মাইনাসের স্কোয়ার করলে কত হয় কিন্তু প্লাস, তাহলে কস এক্স তার স্কোয়ার মানে কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন এক্স তার স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এবার লক্ষ্য করে যে দুটো পদ আমরা দেখতে পাচ্ছি সেই দুটো পদের নিচের অংশটা সেম, তাহলে ওটাকে আমরা লসাগু করে দেবো। তাহলে পরের পেজে লক্ষ্য করো i ইজ ইকুয়াল টু লিখছি therefore i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু π/2
নিচে কি ছিল, a স্কোয়ার cos স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। তাহলে উপরে কি আছে, এক্স যোগ পাই মাইনাস এক্স, সেটা লিখছি, এক্স যোগ পাই মাইনাস এক্স ইন্টু ডিএক্স। তাহলে এক্স এক্স কেটে গেল। এখন কি পড়ে আছে লক্ষ্য করো, উপরে পাই নিচে এটা পড়ে আছে। পাই যেহেতু কনস্ট্যান্ট, ওটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিতে পারি, ইজ ইকুয়াল টু পাই বাইরে বেরিয়ে গেল, পড়ে থাকলো 0 টু পাই বাই 2, উপরে ডিএক্স, নিচে কত a স্কোয়ার cos স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই টেকনিকের সেই রকম টাইপের অঙ্ক আমরা কয়েকটি বিশেষ আকারে অপেক্ষক সমাকল চ্যাপ্টারে শিখে এসেছি। সেখানে কি বলেছিলাম, যে উপরে যদি কনস্ট্যান্ট থাকে, নিচে যদি সাইন কস এর পাওয়ার 1 কিংবা 2 থাকে, তাহলে বলেছিলাম উপর নিচকে cos স্কোয়ার এক্স দিয়ে ভাগ করতে হয়। আমরা সেই কাজটা এখানে করব। লক্ষ্য করো, ইজ ইকুয়াল টু, অর্থাৎ যা ধর্ম প্রয়োগ করা হয়ে গেছে। এবার আমরা এর আগের চ্যাপ্টারে ইন্টিগ্রেশনের মতো করে এটাকে ইন্টিগ্রেট করার চেষ্টা করছি। তাহলে পাই রেখে দিলাম, ইন্টিগ্রেশন করে 0 টু পাই বাই 2। তাহলে উপরে কিছু নেই মানে 1 আছে, উপর নিচকে যদি আমি cos স্কোয়ার এক্স দিয়ে ভাগ করি, তাহলে 1 বাই cos স্কোয়ার এক্স কত হয় বলো দেখি, sec স্কোয়ার এক্স। তাহলে ওটাই লিখছি আমরা sec স্কোয়ার এক্স ডিএক্স। নিচে কি হবে, এই a স্কোয়ার cos স্কোয়ার এক্স কে যদি cos স্কোয়ার এক্স দিয়ে ভাগ করি, তাহলে এটা শুধু a স্কোয়ার হবে, প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স এর নিচে যদি cos স্কোয়ার এক্স লিখি, তাহলে বি স্কোয়ার tan স্কোয়ার এক্স হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। কেননা এইখান থেকে যে টেকনিকটা প্রয়োগ করলাম, সেই টেকনিক দিয়ে বহু অঙ্ক আমি কয়েকটি বিশেষ আকারে অপেক্ষক সমাকল চ্যাপ্টারে করেছি। এবার আমি সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি, তার প্রমাণ তোমরা অবশ্যই পেয়ে যাবে যদি আমার এই কথাটাকে পজ করে সঙ্গে সঙ্গে যদি ওই ভিডিওটা তোমরা দেখতে শুরু করো, তাহলে অবশ্যই দেখবে কয়েকটি বিশেষ আকারে অপেক্ষক সমাকলের মধ্যে আমরা এই টাইপের অঙ্ক অনেকটাই তোমাদের সামনে করে দিয়েছি। এরপরে চলে এসো, এবার এখানে এমন দুটি অংশের উপস্থিতি আছে যার কোনো একটা ডেরিভেটিভ করলে আমরা অন্যটা পেয়ে যাব। যেমন এই যে লক্ষ্য করো, tan x এর ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে sec স্কয়ার x পেয়ে যাব। তাহলে এখানে সাবস্টিটিউশনটা পুট করছি, লক্ষ্য করো, লেট এই যে b tan x এর পরিবর্তে আমরা a tan z ধরে নেব। কি ধরলাম লক্ষ্য করো, b tan x এর পরিবর্তে আমরা a tan z ধরে নেব। এর আগে আমি বলেছিলাম এই ধরনের অঙ্ক করার সময় শুধু tan x সমান z ধরতে, কিন্তু এক্ষেত্রে tan x এর পরিবর্তে আমি শুধু z লিখে নিই, কি লিখেছি, a tan z। নিশ্চয়ই এর একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য তোমরা একটু পরে বুঝতে পারবে। তবে লক্ষ্য করো, যেহেতু আমার সাবস্টিটিউট করার কাজ, তাহলে সাবস্টিটিউট যে কোনো মানে কিছুরই মাধ্যমে আমরা সম্পাদন করতেই পারি। তাহলে b tan x সমান a tan z, ডেরিভেটিভ করছি, লক্ষ্য করো, উইথ রেসপেক্ট টু x। তাহলে b কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, tan x এর ডেরিভেটিভ কত, sec স্কয়ার x, a বাইরে বেরিয়ে গেল, tan z এর ডেরিভেটিভ sec স্কয়ার z ইনটু dz dx। देयरफॉर sec স্কয়ার x টা রেখে দিলাম, এই dx টা এখানে গুণ করে দিলাম। তাহলে কি পড়ে থাকলো, a এই b টা এদিকে চলে গেলে বাই b ইনটু sec স্কয়ার z dz, এরকম পেয়েছি। এবার নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম, যখনই আমরা কোনো সাবস্টিটিউশন ধরে নেব, সঙ্গে সঙ্গে রেঞ্জ অফ ইন্টিগ্রেশনটা চেঞ্জ করাটা জরুরি। তাহলে আমরা এখানে রেঞ্জ অফ ইন্টিগ্রেশনটা চেঞ্জ করছি, লক্ষ্য করো, আমাদের ওল্ড ভেরিয়েবলটা ছিল x, নিউ ভেরিয়েবলটা কত ধরেছি না তো z। ওল্ড ভেরিয়েবলের লোয়ার লিমিট আর আপার লিমিট লিখে ফেলি আগে, 0 টু পাই বাই 2। আচ্ছা তোমরাই বলো, এই সমীকরণটাতে যদি x এর ভ্যালু 0 বসিয়ে দিই, x এর ভ্যালু 0 মানে tan 0, tan 0 মানে হচ্ছে 0, তাহলে b ইনটু 0 মানে 0 হলো, 0 বাই a যদি করে দিই তাহলে 0, তাহলে tan z ইজ ইকুয়াল টু 0। tan z এর মান যদি 0 হয়ে যায়, তার মানে z এর মান স্বভাবতই 0, তাহলে আমরা এখানে কি লিখলাম, 0। আবার আমি যদি এই সমীকরণটাতে x এর জায়গায় পাই বাই 2 বসিয়ে দিই, লক্ষ্য করো, b ইনটু tan পাই বাই 2, tan 90 ডিগ্রি মান কত আমরা সবাই জানি, tan 90 ডিগ্রি মান বলো দেখি, তোমরা নিজে থেকে বলার চেষ্টা করো, তাহলে অবশ্যই বলতে পারবে সেটা হচ্ছে অসংজ্ঞাত। তাহলে এই পার্টটা হচ্ছে অসংজ্ঞাত, অসংজ্ঞাতকে a দিয়ে যদি ভাগ করি সেটাও অসংজ্ঞাত। তার মানে কি হলো, tan z এর মান অসংজ্ঞাত, তাহলে z এর মানটা অবশ্যই পাই বাই 2 হবে। তাহলে সেটাই লিখছি z ইজ ইকুয়াল টু পাই বাই 2।
অর্থাৎ ভ্যারিয়েবলে পরিবর্তন হলেও এক্ষেত্রে কিন্তু রেঞ্জ অফ ইন্টিগ্রেশনে কোনো পরিবর্তন হয়নি। এবারে আমরা ওই ইন্টিগ্রেশনটাকে নতুন ভ্যারিয়েবলের সাপেক্ষে নতুন রেঞ্জ অফ ইন্টিগ্রেশনের সাপেক্ষে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। কি পাই বাইরে বেরিয়ে গেল, ছিল 0 টু পাই বাই 2, আর নতুন করে যেটা দাঁড়ালো সেটাও কিন্তু 0 টু পাই বাই 2। sec স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে কি লিখবো বলো, তোমরাই বলো দেখে দেখে। a বাই বি sec স্কোয়ার জেড ডিজেড, নিচে a স্কোয়ার প্লাস বি টেন এক্স, তার স্কোয়ার আছে তো, অর্থাৎ বি স্কোয়ার টেন স্কোয়ার এক্স আছে, তাহলে এখানে বি স্কোয়ার টেন স্কোয়ার এক্স এর মান কত দাঁড়াবে, a স্কোয়ার টেন স্কোয়ার জেড। অর্থাৎ সম্পূর্ণ ইন্টিগ্রেশনটাকে আমরা নতুন ভ্যারিয়েবলের সাপেক্ষে লেখার চেষ্টা করেছি। এর ফলে কি হলো লক্ষ্য করো, এই a বাই বি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, তাহলে পাই a বাই বি ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2, উপরে পড়ে থাকলো sec স্কোয়ার জেড ডিজেড, নিচ থেকে লক্ষ্য করে a স্কোয়ার কমন চলে যাবে, কি পড়ে থাকবে 1 প্লাস টেন স্কোয়ার জেড। এই a স্কোয়ার তো আবার কনস্ট্যান্ট, সেটাও তো বাইরে বেরিয়ে যাবে, আমরা বাইরে বের করে দিচ্ছি। তাহলে পাই a বাই বি ছিলই, এই a স্কোয়ারটা নিচে চলে এলে এই যে a স্কোয়ার করে দিলাম 0 টু পাই বাই 2, উপরে থাকলো sec স্কোয়ার জেড ডিজেড, নিচে তোমরা মাধ্যমিক থেকে ফর্মুলাটা শিখে আসছো 1 প্লাস টেন স্কোয়ার জেড এর পরিবর্তে আমরা লিখতে পারবো sec স্কোয়ার জেড। লক্ষ্য করে এটা কেটে গেছে, এখানে একটা a কেটে যাচ্ছে নিশ্চয়, তাহলে কি পড়ে থাকলো পাই বাই এ বি, এই যে ইজ ইকুয়াল টু পাই বাই এ বি ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2, কি পড়ে থাকছে বলো দেখি। এটা কেটে গেছে, শুধু 1 পড়ে আছে, 1 এর ইন্টিগ্রেশন কত জেড, জেড আর রেঞ্জ দিব 0 টু পাই বাই 2, তাহলে জেড ওস এখানে শুধু ডিজেড লিখি, কিছু নেই মানে কত আছে 1, তাহলে পাই বাই এ বি 1 এর ইন্টিগ্রেশন করলে জেড, আমরা লিখে দিলাম লোয়ার লিমিট এবং আপার লিমিট, তার মানে পাই বাই এ বি, জেড এর জায়গায় আপার লিমিট বসালে পাই বাই 2 মাইনাস জেড এর জায়গায় 0 বসালে 0, তাহলে পড়ে থাকলো পাই বাই এ বি ইন্টু পাই বাই 2, ফাইনালি উপরে পাইকে পাই দিয়ে গুণ করলে পাই স্কোয়ার বাই 2ab। দেখো আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল সেই প্রমাণটা এখন আমাদের ধরাছোঁয়ার মধ্যে চলে এসেছে। তাহলে অঙ্কটা করতে গিয়ে আমরা জাস্ট একটা ধর্ম প্রয়োগ করেছি এই চ্যাপ্টারের, এবং আমরা একটা টেকনিক প্রয়োগ করেছি এর আগের চ্যাপ্টারের। এই দুইয়ের কম্বিনেশন এবং ক্যালকুলেশন নিখুঁতভাবে করতে পারার যে সৎ সাহস, এই তিনটের মেলবন্ধনে আমরা অঙ্কটাকে সম্পূর্ণরূপে নিখুঁতভাবে সমাধান করে দেখাতে পেরেছি। এবং বারবার বললাম এই অঙ্কটা এই চ্যাপ্টার থেকে মারাত্মক ইম্পর্ট্যান্ট, ধরে নাও পরীক্ষাতে আসার সম্ভাবনা এটা 90%-এর অধিক, তাই খুব যত্ন সহকারে অঙ্কটা করার চেষ্টা করবে। এরপরে চলো আমরা দ্বিতীয় প্রবলেমে তোমাদেরকে নিয়ে যাই, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, মানে আজকের অঙ্কগুলো অত্যন্ত রিমার্কেবল, খুব ভালো করে ধ্যান দিয়ে দেখো। দেখাও যে ইন্টিগ্রেশন 0 টু পাই এক্স সাইন এক্স ডিএক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। আগের মতোই আমরা যার ইন্টিগ্রেশন করতে বলেছে সেটাকে আই ধরে নিচ্ছি, নিচে 1 প্লাস কস স্কোয়ার এক্স। আমরা এই অঙ্কটা করার জন্য 4 নম্বর ধর্মটাকে প্রয়োগ করব। 4 নম্বর ধর্মটা আমাদের কি ছিল লক্ষ্য করো, 0 টু এ এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ছিল 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। এই ধর্মটা আমরা পড়েছিলাম এবং বলেছিলাম আমাদের অঙ্কের জগতে সবচেয়ে জনপ্রিয়তম যে ধর্ম সেই ধর্মটা হচ্ছে এটা। আমরা ওই ধর্মটা এখানে প্রয়োগ করার চেষ্টা করছি। লক্ষ্য করো ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই, কি বলছে এক্স এর জায়গাতে আমরা কি বসিয়েছি আপার লিমিট মাইনাস এক্স, অর্থাৎ চলরাশির জায়গাতে আমরা আপার লিমিট মাইনাস এক্স বসিয়ে দেবো। তাহলে এখানে চলরাশিটার নাম কি এক্স, এক্স এর জায়গাতে কি বসাবো আপার লিমিট মাইনাস এক্স মানে পাই মাইনাস এক্স। তাহলে বসাচ্ছি, লক্ষ্য করো এক্স এর জায়গায় পাই মাইনাস এক্স সাইন পাই মাইনাস এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স এর জায়গাতে পাই মাইনাস এক্স। অর্থাৎ 4 নম্বর ধর্মটা আমরা সম্পূর্ণরূপে প্রয়োগ করার চেষ্টা করেছি। ইজ ইকুয়াল টু শুরু হলো এবারে ক্যালকুলেশন, পাই মাইনাস এক্স রেখে দিলাম, এই যে পাই মাইনাস এক্স এটা কোন পাদে অবস্থান করছে দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে সাইনের ভ্যালু কি প্লাস, তাই এখানে কিছু চিহ্ন দিলাম না মানে প্লাস আছে। তারপরে
90 এর জোড় না বিজোড়? অবশ্যই জোড়। তাহলে এটা হয়ে গেল sin x বাই 1 প্লাস স্কোয়ার আছে তাই ব্র্যাকেট ঘিরে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে cos পাই মাইনাস এক্স, এই যে পাই মাইনাস এক্স এটা আগের মতো দ্বিতীয় পদে অবস্থান করছে। দ্বিতীয় পদে cos এর ভ্যালু হচ্ছে নেগেটিভ তাই মাইনাস দিয়ে দিলাম। 90 এর জোড় গুণিতক, কেননা পাই মানে 180, 180 মানে হচ্ছে 90 গুণিত 2, তাই জোড় গুণিত থাকলে ওই ত্রিকোণমিতিক অনুপাতটা কোনো পরিবর্তন হয় না। এটা তোমরা সকলেই শিখে গেছি। তাহলে কি পড়ে থাকলো ফাইনাল লক্ষ্য করো, 0 টু পাই, উপরে আমরা যদি গুণ করে দিই তাহলে পড়ে থাকবে পাই সাইন এক্স মাইনাস এক্স সাইন এক্স বাই 1 প্লাস মাইনাসের স্কোয়ার যদি করি তাহলে আমরা সকলেই জানি এটা প্লাস হয়ে যায়, তাহলে cos x তার স্কোয়ার করলে cos স্কোয়ার x dx। এবার সেপারেট করে দেব, লক্ষ্য করো, ইজ ইকুয়াল টু আমরা এইটুকুটা বাই নিচেরটা করছি, যখন এটা বাই নিচেরটা করব তখন নিশ্চয় পাই কনস্ট্যান্ট থাকার জন্য বাইরে বেরিয়ে যাবে। তাহলে উপরে পড়ে থাকলো 0 টু পাই, কত উপরে sin x বাই 1 প্লাস cos স্কোয়ার x, এটা একটা হলো, মাইনাস 0 টু পাই, এবার এইটুকুটা বা এইটুকুটা করছি x sin x বাই কত 1 প্লাস cos স্কোয়ার x dx। অর্থাৎ শুধু পাট করে দিয়েছি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছো তোমরা। এরপরে পাইকে রেখে দিলাম, 0 টু পাই যেমন ছিল রাখলাম, এটা কোনো পরিবর্তন করছি না। এই যে sin x বাই 1 প্লাস cos স্কোয়ার x এটা যেমন ছিল ওই রকমই রেখে দিলাম, মাইনাস এখন যে ইন্টিগ্রেশনটা আমি তোমাদের সামনে মার্ক করে দেখাচ্ছি সেইটা আমাদের প্রদত্ত যে ইন্টিগ্রেশন তার সাথে সেম, অর্থাৎ এইটুকুটার সাথে এইটুকুটার কোনো ফারাক নেই। তাই এটাকে যদি আই দিয়ে চিহ্নিত করে থাকি তাহলে এর পরিবর্তে আমাদের আই লিখতে কোনো সমস্যা থাকার কথা নয়, তাহলে এর পরিবর্তে লিখলাম কত আই। তাহলে এখন কি দাঁড়ালো লক্ষ্য করো, দেয়ারফর আমরা আই দিয়ে শুরু করেছিলাম, আই ইজ ইকুয়াল টু পেয়েছি ওইটা মাইনাস আই, তাহলে ওই মাইনাস আইটাকে যদি এদিকে নিয়ে চলে আসি নিশ্চয়ই এটা প্লাস আই হওয়ার কথা। তাহলে ডান দিকে পড়ে আছে পাই ইন্টু 0 টু পাই সাইন এক্স ডিএক্স বাই 1 প্লাস cos স্কোয়ার এক্স। এবার লক্ষ্য করো, আমরা এই ইন্টিগ্রেশনটা করার জন্য পরিবর্তন পদ্ধতিতে এই ধরনের বহু টেকনিক আমরা শিখেছি। কি এখানে এমন দুটি অংশের উপস্থিতি আছে যার কোনো একটা ডেরিভেটিভ করলে অন্যটা পেয়ে যাব, তাই নিয়ম অনুযায়ী যার ডেরিভেটিভ করে উপরেরটা পাবো সেটাকে আমরা জেড ধরে নেব। তাহলে cos x ইজ ইকুয়াল টু আমরা জেড ধরে নিচ্ছি। তাহলে এরপরে লিখছি, লক্ষ্য করো, এটাকে নাম্বার 1 দিয়ে দিলাম, লিখছি লেট cos x সমান জেড। ডেরিভেটিভ যদি করি cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স ইজ ইকুয়াল টু ডিজেড ডিএক্স, কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে সাইন এক্স ডিএক্স এর ভ্যালুটা এই মাইনাসটা যদি এদিকে চলে আসে মাইনাস ডিজেড হয়ে যাবে। এরপর যেহেতু আমরা সাবস্টিটিউট পুট করেছি তাহলে আমাদের রেঞ্জ অফ ইন্টিগ্রেশনটা এখন বাধ্যতামূলক হয়ে গেছে। তাহলে আমরা এখানে রেঞ্জ অফ ইন্টিগ্রেশনটা চেঞ্জ করে দেখাচ্ছি, লক্ষ্য করো, ওল্ড ভ্যারিয়েবল ছিল এক্স, নিউ ভ্যারিয়েবল হলো জেড। ওল্ড ভ্যারিয়েবলের লিমিট কত ছিল লক্ষ্য করো, 0 টু পাই, 0 পাই। এবার এই যে সমীকরণ আমরা দেখতে পাচ্ছি সেই সমীকরণে প্রথমে এক্স এর ভ্যালু 0 বসিয়ে দেবো। এক্স এর ভ্যালু যদি 0 বসে cos 0, জেড এর মান হলো cos 0, cos 0 মান কত 1। আবার এক্স এর মান যদি পাই বসিয়ে দিই cos পাই, জেড ইজ ইকুয়াল টু cos পাই, cos পাই এর ভ্যালু হচ্ছে -1, সেটাও বসিয়ে দিলাম। এবার সম্পূর্ণ নতুন ভ্যারিয়েবল এবং নতুন রেঞ্জ অফ ইন্টিগ্রেশন দিয়ে অঙ্কটাকে লেখার চেষ্টা করছি। কি লিখছি, অতএব 1 থেকে পাই। 1 নম্বর সমীকরণটা কি ছিল লক্ষ্য করো, i প্লাস i মানে 2i ইজ ইকুয়াল টু পাই, 2i ইজ ইকুয়াল টু পাই। ইন্টিগ্রেশন ছিল 0 টু পাই, আমরা পেয়ে গেছি 1 টু -1। আচ্ছা, তারপরে কি ছিল লক্ষ্য করো, sin x dx, sin x dx এর পরিবর্তে আমরা কি লিখবো, এই যে sin x dx এর পরিবর্তে আমরা লিখবো মাইনাস dz, নিচে 1 প্লাস কি ছিল cos স্কয়ার x, তাহলে cos x এর পরিবর্তে তো আমরা z ধরেছি, তাহলে cos স্কয়ার x এর পরিবর্তে লিখতে পারবো z স্কয়ার। আশা করি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছো। এরপরে
আমরা আই সমান যদি বের করতে চাই, এই টুটা এদিকে এসে ভাগ হয়ে গেল π/2। তারপর এই যে মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছ, আমরা নির্দিষ্ট সমাকলনের ধর্মগুলোর মধ্যে 2 নম্বর ধর্মে শিখেছিলাম যে যদি আমরা রেঞ্জ অফ ইন্টিগ্রেশনটাকে ইন্টারচেঞ্জ করতে চাই, লোয়ার লিমিটের জায়গায় আপার লিমিট, আপার জায়গায় যদি লোয়ার লিমিট দেখতে চাই, সেটা ফ্লেক্সিবিলিটি আমাদেরকে দিয়েছে, সেই স্বাধীনতা নির্দিষ্ট সমাকলনের ধর্মগুলো আমাদের উপর ছেড়ে দিয়েছে বটে, কিন্তু যতবার চেঞ্জ করব ততবার একটা মাইনাস সাইন ইন্ট্রোডিউস করার কথা বলা হয়েছিল। তাই এটাকে যদি আমরা মানে 1 to -1 কে যদি ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ -1 থেকে 1 করি, তাহলে এই মাইনাস চিহ্নটা আমরা আর দেখতে পাবো না, কারণ অটোমেটিক সেটা সিস্টেমে নিয়ে নিয়েছে যে এই রেঞ্জ অফ ইন্টিগ্রেশন চেঞ্জ করতে গেলে একটা মাইনাস আছে, ওই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেছে। তাই নিশ্চয়ই আর প্রশ্ন করবে না কেউ, স্যার মাইনাসটা কোথায় গেল, এই যে রেঞ্জ অফ ইন্টিগ্রেশন চেঞ্জ করতে সেটা কাজে লেগে গেছে। তাহলে উপরে পড়ে আছে dz/1 + z² = কি π/2। তোমরা দেখেছো 1/1 + z², কার ডেরিভেটিভ করে পাই, tan ইনভার্স z এর। তাহলে এর ইন্টিগ্রেশন করলে নিশ্চয়ই আমরা tan ইনভার্স z পাবো। তাহলে tan ইনভার্স z রেঞ্জ অফ ইন্টিগ্রেশন -1 to 1। বেশ, এবারে মানগুলো বসাতে শুরু করবো। লক্ষ্য করো π/2 tan ইনভার্স z, এর মান 1 বসাচ্ছি, tan ইনভার্স 1 এর মান আমরা জানি π/4, ফর্মুলার একটা মাইনাস, tan ইনভার্স -1, এই যে এটা একটু করে দেখাই তাহলে বেশি সুবিধা হবে, tan ইনভার্স অফ -1 = π/2 রেখে দিলাম, π/4 ও রাখলাম। আমরা ইনভার্স চ্যাপ্টারে শিখেছিলাম যে tan এর ক্ষেত্রে যদি মাইনাস থাকে সেই মাইনাসটা সামনে চলে আসে, তাহলে প্লাস হয়ে গেল, tan ইনভার্স কত না তো 1, তাহলে π/2 ছিল রাখলাম, π/4 প্লাস এই tan ইনভার্স 1 এর মান তো আবার π/4, তাহলে π/4 লিখে দিলাম। তাহলে ফাইনালি কি থাকলো, π/2 ইন্টু ভিতরে 4 লসাগু, তাহলে π + π, তার মানে π/2 ইন্টু π + π মানে 2π/4, 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো π²/4। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। দেখো খুব সুন্দরভাবে একেবারে সাবলীলভাবে অঙ্কগুলো চলে আসছে, কোথাও আমাকে মানে হেজিটেশন ফিল করতে হয়নি, কিংবা কোথাও কোনো ডিফিকাল্টিজের ফেস হতে হয়নি। আমরা যদি সত্যিকার ধর্মগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারি, ক্যালকুলেশন যদি নিখুঁতভাবে করতে পারি, আমাদের আর ইন্টিগ্রেশন নিয়ে চিন্তার কোনো অবকাশ নেই। এবার আমরা চলে যাব তোমাদেরকে আরো একটা খুব বিখ্যাত মানের অঙ্কের মানে দিশা দেখাতে, যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, ইন্টিগ্রেশন ওভার -a to a, রুটের ভিতরে a - x বা a + x * dx। আমরা এই ইন্টিগ্রেশনটা করার জন্য x এর জায়গায় একটা সাবস্টিটিউশন পুট করে দিচ্ছি, লিখছি, লক্ষ্য করো যে লেফট হ্যান্ড সাইডে আমরা ধরে নিচ্ছি লেট x = a sin θ, এই সাবস্টিটিউশনটা আমরা পুট করলাম। এবার যখনই সাবস্টিটিউশন পুট করা হয় সঙ্গে সঙ্গে তার ডেরিভেটিভ করতে হয়, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ করলে 1, a বাইরে বেরিয়ে গেল, sin θ ডেরিভেটিভ শিখেছি cos θ ইন্টু কত হবে dθ dx। তাহলে কোনাকুনি গুণ করলে এটা দাঁড়ালো dx = a cos θ ইন্টু dθ। এবার যেহেতু আমি রেঞ্জ অফ সাবস্টিটিউশন পুট করেছি, ভ্যারিয়েবল চেঞ্জ করে ফেলেছি, তাহলে রেঞ্জ অফ ইন্টিগ্রেশন চেঞ্জ করাটা ম্যান্ডেটরি হয়ে গেছে। তাই এখানে আমরা রেঞ্জ অফ ইন্টিগ্রেশনটা চেঞ্জ করে নিচ্ছি। ওল্ড ভ্যারিয়েবল ছিল x, নিউ ভ্যারিয়েবল হলো θ, x এর লোয়ার লিমিট -a, আপার লিমিট +a। এখন x এর ভ্যালু -a যদি এখানে বসিয়ে দিই, এদিকে লক্ষ্য করো, x এর জায়গায় -a, তাহলে a কেটে গেলে sin θ = -1, sin θ = -1। আচ্ছা তোমরাই বলো দেখি, sin θ = 1 হলে থিটার ভ্যালু হতো 90 ডিগ্রি মানে π/2, এখানে -1 মানে -π/2। এর ভ্যালু যদি x এর ভ্যালু যদি a এখানে বসিয়ে দিই, x এর জায়গায় a বসাও মনে মনে, a কেটে গেলে 1, sin θ = 1, অর্থাৎ 1টা sin কত ডিগ্রি মান, 90 ডিগ্রি মান, তাহলে এটা হয়ে গেল π/2। তাহলে লোয়ার লিমিট এবং আপার লিমিট এটা ছিল ওল্ড ভ্যারিয়েবলের, এখন নিউ ভ্যারিয়েবল এসে সেই লোয়ার লিমিট আপার লিমিটে হয়ে গেছে -π/2 টু π/2। এবারে সম্পূর্ণ নতুন ভ্যারিয়েবল লেখার চেষ্টা করছি, ধ্যান দিয়ে লক্ষ্য করো, -a to a আর লিখতে পাবো না, আমরা লিখবো -π/2 থেকে π/2,
রুটের ভিতরে এ মাইনাস এক্স এর জায়গায় কত বসাবো, যেটা আমরা ধরেছি এ সাইন থিটা, এ প্লাস আবার এক্স এর জায়গায় আমরা যেটা ধরেছি সেটা বসিয়ে দিলাম, ইন্টু ডিএক্স, ডিএক্স এর জায়গায় কত বসাবো, এ কস থিটা ডি থিটা। একদম দেখে দেখে সব মানগুলো বসিয়ে দিয়েছি। ইজ ইকুয়াল টু মাইনাস পাই বাই টু টু পাই বাই টু, রুটের ভিতর থেকে উপরেও এ কমান নিচেও এ কমান, তাহলে এ কমান নিয়ে নিলে এটা পড়ে থাকবে 1 মাইনাস সাইন থিটা, নিচ থেকে এ কমান নিয়ে নিলে পড়ে থাকবে 1 প্লাস সাইন থিটা, কিন্তু রুটের বাইরে পড়ে থাকলো এ কস থিটা ডি থিটা। নিশ্চয় এই এ কেটে যাবে, এটা তোমরা বুঝতে পারছো। এরপর কি করছি, মাইনাস পাই বাই টু টু পাই বাই টু, রুটের ভিতরে যেটা আছে সেটাকে মানে নিচেরটার অনুবন্ধী দিয়ে আমরা উপর নিচে গুণ করছি। তাহলে নিচে ছিল লক্ষ্য করো 1 প্লাস সাইন থিটা, তাহলে এটার অনুবন্ধী মানে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা, তাহলে উপরে যেটা আছে সেটা তো লিখবো 1 মাইনাস সাইন থিটা। এবার নিচে যেটা গুণ করেছি সেটা তো উপরেও গুণ করতে হবে, তাহলে এটাকে যদি 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করি নিশ্চয়ই তার স্কোয়ার হয়ে যাবে। এবারে এই যে এ ছিল ওটা কনস্ট্যান্ট, বাইরে বের করে দিলাম, ইনটু কি আছে cos থিটা ডি থিটা। অর্থাৎ এখানে একটাই কাজ করেছি, রুটের ভিতরে নিচে যে অংশটা রয়েছে তার অনুবন্ধী দিয়ে উপর নিচকে গুণ করেছি। কেন গুণ করেছি এরপরে তোমরা বুঝতে পারবে। এবারে ইজ ইকুয়াল টু এ ইনটু মাইনাস পাই বাই টু টু পাই বাই টু, যেমন ছিল রেখে দিলাম। আচ্ছা, রুটের ভিতরে যদি স্কোয়ার থাকে আমরা সকলে জানি স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে 1 মাইনাস সাইন থিটা, নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার ফর্মুলা বলো দেখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এর পরিবর্তে কোন ফর্মুলাটা আমরা জানি, মাধ্যমিক থেকে শিখে আসছি, সেটা হলো কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা হচ্ছে রুটের ভিতরে, রুটের বাইরে বের করলে কত হবে, কিন্তু কস থিটা ইন্টু বাইরে তো কস থিটা ডি থিটা ছিলই, সেটা রেখে দিলাম। তাহলে ক্যালকুলেশনটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার কস থিটা আর কস থিটা কেটে গেল, যেটা পড়ে থাকলো তার ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে এ ছিল লিখে দিচ্ছি ইজ ইকুয়াল টু এ ইন্টু, যদি ইন্টিগ্রেশন করি 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে থিটা মাইনাস 1 এর ইন্টিগ্রেশন থিটা মাইনাস সাইন থিটা ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা মানে প্লাস কস থিটা রেখে দিলাম। রেঞ্জ ছিল মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু। আশা করি বুঝতে পেরেছো। 1 এর ইন্টিগ্রেশন করলাম থিটা, মাইনাস রেখে দিয়ে সাইন থিটা ইন্টিগ্রেশন কি শিখেছিলাম, সাইন থিটা ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, তাই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে এ ইন্টু, এবারে মান বসানোর পালা, থিটার জায়গায় পাই বাই টু বসাবো, আপার লিমিট বসানো হয়ে গেল মাইনাস দিয়ে, এবার থিটার জায়গায় মাইনাস পাই বাই টু বসাবো। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট লিখে দিলাম। এর ফলে কি দাঁড়ালো লক্ষ্য করো, এ ইন্টু পাই বাই টু, কস 90 এর মান জানি 0, মাইনাসে মাইনাসে প্লাস পাই বাই টু, আর মাইনাসে প্লাসে মাইনাস কস মাইনাস পাই বাই টু। কসের ক্ষেত্রে এবং সেকের ক্ষেত্রে আমরা জানি যদি নেগেটিভ থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, এটা সংযুক্ত কোণ থেকে আমরা শিখে আসছি। তাহলে কস মাইনাস পাই বাই টু মানে হলো কস পাই বাই টু, আর কস পাই বাই টুর মান হচ্ছে কত না তো 0। এর ফলে লক্ষ্য করো এ ইন্টু কি পড়ে আছে এখানে, পাই বাই টু যোগ পাই বাই টু, তাহলে লসাগু কত না তো 2 পাই প্লাস পাই, এ ইন্টু উপরে 2 পাই বাই 2, 2 কেটে গেলে পড়ে থাকলো কত এ পাই। এটাই প্রমাণ করতে বলেছিল আমাদের। দেখো কি সুন্দরভাবে একদম অত্যন্ত সাবলীল ভাবে অঙ্কগুলোর সমাধান আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই রকম সাবলীল ভাবে একেবারে নিখুঁত ভাবে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করার চেষ্টা করো, আর তবেই কিনা পরীক্ষার সময় তোমরা নিখুঁতভাবে অল্প সময়ের মধ্যে টেকনিক প্রয়োগ করে অঙ্কগুলো সমাধান করার যে রাস্তা সেটা তোমরা পেয়ে যাবে। এরপরে আজকে নেক্সট যে প্রবলেমটা নিয়ে এসেছি সেটা হলো 0 টু পাই এক্স tan x dx বাই tan x প্লাস sec x, এর মানটা কত না তো পাই বাই টু ইন্টু পাই মাইনাস টু। এই অঙ্কটা বহুবার পরীক্ষায় এসেছে, তাই অঙ্কগুলো মানে অত্যন্ত ইম্পর্টেন্ট মানের অঙ্ক, সেটা কিন্তু মার্ক করে রেখো। আমরা যার ইন্টিগ্রেশন করছি তার বাম দিকটাকে আই ধরে নিচ্ছি, তাহলে 0 টু পাই এক্স tan x dx
বাই টেন এক্স প্লাস সেক এক্স। এখানে এর আগের অঙ্কটা করতে গিয়ে যে ধর্মটা প্রয়োগ করেছি 4 নম্বর ধর্ম, সেই 4 নম্বর ধর্মটা প্রয়োগ করব। 4 নম্বর ধর্মটা কি ছিল, যে চলরাশির জায়গাতে অর্থাৎ এক্স এর জায়গাতে আমরা আপার লিমিট মাইনাস এক্স বসাবো, অর্থাৎ পাই মাইনাস এক্স বসিয়ে দেবো। তাহলে সেই বসার কাজটা কমপ্লিট করছি, লক্ষ্য করো 0 টু পাই, এক্স এর জায়গাতে কত বসাবো বললাম, আপার লিমিট মাইনাস এক্স, tan অফ আপার লিমিট মাইনাস এক্স, tan এক্স এর জায়গাতে আপার লিমিট মাইনাস এক্স প্লাস সেক এক্স এর জায়গাতে আপার লিমিট মাইনাস এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু 0 টু পাই, পাই মাইনাস এক্স রেখে দিলাম। তোমরাই বলো দেখি পাই মাইনাস এক্স কোন পদে আছে, দ্বিতীয় পদে। দ্বিতীয় পদে tan এর ভ্যালু কি, না তো মাইনাস, এই যে রেখে দিলাম। 90 জোড় না বিজোড়, না তো জোড়। জোড় যদি হয় তাহলে যেটা থাকে ত্রিকোণমিতিক অনুপাত সেটাই বসে যায়, অর্থাৎ মাইনাস tan এক্স হয়ে গেল। নিচে ওই উপরের অংশটা নিচের অংশটা তো সেম, তাই এখানেও এর পরিবর্তে লিখে দিলাম মাইনাস tan এক্স, এটা নিয়ে কোনো আপত্তি নেই আশা করি। প্লাস অফ, এটা দ্বিতীয় পদে অবস্থান করছে, দ্বিতীয় পদে সেকের ভ্যালু আমরা জানি মাইনাস, রেখে দিলাম। 90 এর জোড় গুণিতক, তার মানে সেক যেমন ছিল সেই রকমটাই থেকে যাবে, কোনো পরিবর্তন ঘটবে না। এরপর 0 টু পাই, পাই মাইনাস এক্স, এই যে লক্ষ্য করো মাইনাস আছে, এই মাইনাসটা সামনে দিয়ে দিলাম tan এক্স ডিএক্স। আর নিচ থেকে এখানে তো মাইনাস আছেই, প্লাসে মাইনাসে এটাও মাইনাস, তার নিচের দুটো থেকে একবারে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে tan এক্স প্লাস কত, না তো সেক এক্স। এই মাইনাস আর এই মাইনাস কেটে দিলাম, আশা করি বুঝতে পেরেছ। এরপর কি ঘটলো, ইজ ইকুয়াল টু, আমরা যদি পার্ট পার্ট করে দিই 0 টু পাই, পাই tan এক্স বাই সামথিং, লক্ষ্য করো পাই tan এক্স বাই tan এক্স প্লাস sec x dx। তাহলে কি করেছি, নিচেরটা যেমন ছিল ওরকমই রেখে দিয়েছি, কিন্তু উপরেটাকে গুণ করে দুটো পার্ট করে দিয়েছি। একটা পার্ট হচ্ছে পাই tan x, ওই তো উপরে লিখেছি, মাইনাস দিয়ে আর একটা পার্ট রয়েছে, লক্ষ্য করো সেটা কি x tan x, আর নিচে যেরকমটা ছিল লিখে দিয়েছি। কি করেছি বুঝতে পেরেছো, উপরেরটাকে গুণ করে দিয়ে আমরা পার্ট পার্ট করে দিয়েছি। উপরে গুণ করলে পাই tan x বাই সামথিং, এই যে মাইনাস উপরেরটাকে যদি আবার গুণ করি x tan x বাই সামথিং, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার কি হয়েছে, আমরা সেকেন্ড ইন্টিগ্রেশনটার দিকে যদি তাকাই তাহলে দেখবো এই সেকেন্ড ইন্টিগ্রেশনটা পুরোপুরি প্রদত্ত ইন্টিগ্রেশনের সাথে সেম হয়ে গেছে। তাহলে ওর পরিবর্তে যখন আমি আই ধরে নিয়েছিলাম, এর পরিবর্তে আই লিখতে আমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে এটাকে লিখছি, এই পাইটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, 0 টু পাই, এই যে tan x পড়ে আছে, এই tan কিংবা sec গুলোকে sin cos এ রিপ্লেস করে দিচ্ছি। তাহলে tan x এর পরিবর্তে লিখছি আমরা sin x বাই cos x বাই, আবার এই tan x এর পরিবর্তে লিখছি sin x বাই cos x প্লাস sec x এর পরিবর্তে আমরা কি লিখবো 1 বাই cos x মাইনাস, আচ্ছা ওখানে dx ছিল রেখে দিলাম, মাইনাস দিয়ে এর পরিবর্তে কি লিখব বললাম i, তাহলে আইটা লিখে দিলাম। তাহলে এখন কি দাঁড়ালো, বাঁ দিক ছিল আমাদের i, ওই যে মাইনাস i, সেই মাইনাস আইটাকে যদি বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে এটা হয়ে যাবে প্লাস i ইজ ইকুয়াল টু পাই ইন্টু ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই, উপরে sin x বাই cos x লিখে দিলাম, বাই নিচে লসাগু কত হবে, না তো cos x, তাহলে পড়ে থাকবে কি sin x প্লাস 1 ইন্টু dx। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর ফলে এই লসাগুর নিচেরটা আর এই নিচেরটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 2i ইজ ইকুয়াল টু পাই ইন্টু ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই, উপরে পড়ে আছে লক্ষ্য করো sin x, নিচে পড়ে আছে 1 প্লাস sin x, সেটা লিখছি sin x বাই 1 প্লাস sin x dx, অর্থাৎ যেটা পড়েছিল ফ্রেশ করে লিখে ফেললাম। ফাইনালি i ইজ ইকুয়াল টু কত বলতে পারি, এই 2টা এদিকে এসে ভাগ হয়ে গেলে পাই বাই 2,
0 টু পাই, আমরা নিচেরটার অনুবন্ধী দিয়ে উপনিষকে গুণ করে দেব, তাহলে কি ঘটবে বলো? সাইন এক্স তো উপরে ছিল, নিচে কত ছিল? 1 প্লাস সাইন এক্স, নিচেরটার অনুবন্ধী দিয়ে যদি গুণ করি ইট উইল বি 1 মাইনাস সাইন এক্স, তাহলে উপরেও আমরা 1 মাইনাস সাইন এক্সটা গুণ করতে ভুলে যাব না নিশ্চয়, ইজ ইকুয়াল টু পাই বাই 2 যেমন ছিল রেখে দিলাম, 0 টু পাই, উপরে গুণ করছি লক্ষ্য করো, সাইন এক্স ইন্টু 1 মানে সাইন এক্স, মাইনাস সাইন এক্স ইন্টু সাইন এক্স মানে সাইন স্কোয়ার এক্স, নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এর পরিবর্তে কোন ফর্মুলাটা আমরা লিখতে পারবো? কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2 ছিল রেখে দিলাম, 0 টু পাই, পাট করছি লক্ষ্য করো, সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, সাইনের নিচে দুটো কস আছে, সাইনের নিচে যদি একটা কস নিই তাহলে সাইন বাই কস মানে ট্যান, আরেকটা কস আছে নিচে, ওই কসটাকে যদি উপরে তুলে দিই তাহলে সেক, তাহলে এটা বা এটা করলে দাঁড়ালো সেক এক্স ট্যান এক্স, মাইনাস এটার নিচে যদি এটা করি সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স মানে ট্যান স্কোয়ার এক্স ডিএক্স, তারপর পাই বাই 2 ইন্টিগ্রেশন ওভারে 0 টু পাই, সেক এক্স ট্যান এক্স যেমন ছিল রেখে দিলাম, মাইনাস আমি বলেছিলাম অনির্দিষ্ট সমাকলন চ্যাপ্টারে, কয়েকটি বিশেষ আকারে অপেক্ষক সমাকলন চ্যাপ্টারে এই দু জায়গাতে আমরা ট্যান স্কোয়ার এক্স এবং কট স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনের ব্যাপারে কথা বলেছিলাম। কি বলেছিলাম সেই জায়গাগুলোতে? যদি ট্যান স্কোয়ার এক্স কোথাও দেখতে পাই সেটাকে আমরা সেকে রিপ্লেস করব, অর্থাৎ সেক স্কোয়ার এক্স মাইনাস 1 লিখবো, তাহলে এই যে ট্যান স্কোয়ার এক্স এটাকে আমরা লিখতে পারি কত? সেক স্কোয়ার এক্স মাইনাস 1, ট্যান স্কোয়ার এক্স পরিবর্তে আমরা লিখে দিয়েছি। এবার আমরা ইন্টিগ্রেশন করছি, লক্ষ্য করো, পাই বাই 2 রেখে দিলাম, এই যে সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন আমরা শিখেছি কত না, তো সেক এক্স মাইনাস এই যে মাইনাস সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স, এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, তাহলে পুরো ইন্টিগ্রেশন যখন হয়ে গেছে তখন আমরা রেঞ্জটা দিয়ে দেব 0 টু কত পাই। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো, পাই বাই 2 এক্স এর পরিবর্তে পাই বসাচ্ছি, লক্ষ্য করো, সেক পাই মাইনাস ট্যান পাই প্লাস পাই, এটা একটা হলো, মাইনাস দিয়ে এবার লোয়ার লিমিট বসাবো, সেক 0 মাইনাস ট্যান 0 প্লাস 0, মান বসানো কাজ আমাদের কমপ্লিট, অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসিয়ে দিয়েছি। এবার ক্যালকুলেশন করে যেটা মান পাবো সেটাই আমাদের অ্যান্সার। সেক পাই আমরা জানি কস পাই এর ভ্যালু -1, তাহলে সেক পাই এর ভ্যালু -1 মাইনাস ট্যান পাই, ট্যান যে কোনো পাই হোক না কেন, 1 পাই 2 পাই 3 পাই সব সময় তার ভ্যালুটা হচ্ছে 0, এটা আমরা শিখেছিলাম ক্লাস 11 ত্রিকোণমিতিক সমীকরণ সমূহের সাধারণ সমাধান চ্যাপ্টারে, ট্যান পাই এর ভ্যালু হচ্ছে 0, প্লাস কত আছে পাই মাইনাস সেক 0 মান হচ্ছে 1, ট্যান 0 মান হচ্ছে 0, বসিয়ে দিলাম, আর 0 লেখার দরকারই নেই, তাহলে পাই বাই 2 ইন্টু -1 প্লাস পাই, এই যে -1 প্লাস পাই যেমনটি ছিল লিখলাম -1, তাহলে পড়ে থাকলো পাই বাই 2 ইন্টু পাই -2, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমাদের প্রমাণটা এখানে কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এই পর্বে আজকে যে অঙ্কগুলো বিশেষ করে দেখাচ্ছি সবকটাই লেন্থি বটে, কিন্তু প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে নিখুঁতভাবে কিন্তু নামাতে পারবো। এই এবিলিটি আমাদের যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে প্র্যাকটিস করতেই থাকবো ধারাবাহিকভাবে, তাহলে আমরা এই চ্যাপ্টার সম্পর্কিত পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা কিংবা এই চ্যাপ্টারে যে পরিশ্রমগুলো করলাম সেই পরিশ্রমগুলো সার্থক বলে মনে হবে। এরপরে আমরা আজকের মতো লাস্ট একটা প্রবলেম দেখিয়ে তোমাদের কাছ থেকে আজকের পর্ব থেকে বিদায় তো নেব বটেই, পুরো নির্দিষ্ট সমাকলের যে জগৎ, পুরো ইন্টিগ্রেশনের যে জগৎ, সেখান থেকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। লক্ষ্য করো, 0 টু পাই বাই 2 সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স, আমরা এই ইন্টিগ্রেশনটা করার জন্য এটাকে আই ধরে নিচ্ছি, লেট
I is equal to 0 to pi by 2 sin square x by sin x plus cos x। তারপর 4 নম্বর যে ধর্ম সেই ধর্মটা প্রয়োগ করব কি, চলরাশির জায়গাতে আপার লিমিট মাইনাস এক্স বসাবো। তাহলে 0 টু পাই বাই 2 ছিল, রেখে দিলাম। সাইন স্কোয়ার এক্স এর জায়গাতে কি বললাম, আপার লিমিট মানে পাই বাই 2 মাইনাস এক্স, নিচেও তাই সাইন এক্স এর জায়গাতে আপার লিমিট মাইনাস এক্স প্লাস কস এক্স এর জায়গাতে আপার লিমিট মাইনাস এক্স বসিয়ে দিলাম। তাহলে কি পড়ে থাকলো লক্ষ্য করো, 0 টু পাই বাই 2 সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স, এটা আমরা ক্লাস 10 থেকে শিখে আসছি কস এক্স, তাহলে তার স্কোয়ার আছে মানে এটা হয়ে গেল কস স্কোয়ার এক্স। নিচে তাহলে এটা কস এক্স প্লাস এটা হয়ে যাবে তাহলে সাইন এক্স ইন্টু ডিএক্স। এবার কি দাঁড়ালো লক্ষ্য করো, আই ইজ ইকুয়াল টু আমরা ধরেছিলাম এটাকে 1 নম্বর সমীকরণ বলে চিহ্নিত করলাম। আর এখন ওই আই সমানই পেলাম যেটা পেলাম এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলে চিহ্নিত করলাম। তাহলে লক্ষ্য করো এখন আমাদের কাছে দুটো সমীকরণ অ্যাভেলেবেল, যে সমীকরণ দুটো প্রত্যেকেরই বাম দিক হচ্ছে আই, এটাও আই আর এটাও হচ্ছে ওই আই এরই ভ্যালু। তাহলে সমীকরণ দুটোকে যদি যোগ করি, যোগ করার অর্থ হলো তাদের বাম দিককে যোগ করব আবার তাদের ডান দিককেও যোগ করব। তাহলে লিখছি 1 যোগ 2 করে, তাহলে 1 এর বাম দিক আই 2 এরও বাম দিক আই ইজ ইকুয়াল টু 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটার দিকে যদি আমরা তাকাই, তাহলে দুটো সমীকরণের ক্ষেত্রেই কিন্তু ডান দিকের রেঞ্জ অফ ইন্টিগ্রেশন সেম। তাহলে যদি রেঞ্জ অফ ইন্টিগ্রেশন সেম হয়ে যায় তাহলে আমরা ইন্টিগ্র্যান্ড দুটোকে যোগ করতে পারি। তাহলে আমরা একবারই লিখলাম 0 টু পাই বাই 2, প্রথমটার ডান দিকে আছে সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স প্লাস দ্বিতীয়টার ডান দিকে আছে কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। তার মানে কি পেলাম, ইজ ইকুয়াল টু 0 টু পাই বাই 2, নিচে লসাগু সেম হয়ে যাবে সাইন এক্স প্লাস কস এক্স। তার নিচে যদি লসাগুটা সেম হয়ে যায় উপরে কি থাকবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইনটু ডিএক্স। এবার আমরা বাঁ দিকে দেখতে পাচ্ছি 2i সমান ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2, উপরে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর ভ্যালু আমরা সকলেই জানি কত, 1 বাই সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স। তাহলে ধর্ম প্রয়োগ করার পরে সিম্পলিফিকেশন করার পরে আমরা এই লাইনে এসে উপনীত হলাম। এবার এখান থেকে আমরা ইন্টিগ্রেশন কিভাবে করব তার জন্য এর আগের যে চ্যাপ্টারগুলোতে আমরা এই ধরনের ইন্টিগ্রেশন করে রেখেছি তার শরণাপন্ন হওয়ার চেষ্টা করব। আমরা এখান থেকে যে প্রসেসটা এখন তোমাদের উপরে অ্যাপ্লাই করতে চাইছি সেটা খুব ভালো করে লক্ষ্য করো, যে 2i ইজ ইকুয়াল টু 0 টু পাই বাই 2 উপরে dx বাই, আচ্ছা আমি এরকম করে লিখতে পারি না, √2 ইন্টু 1 বাই √2 ইন্টু সাইন এক্স প্লাস 1 বাই √2 ইন্টু কস এক্স। লক্ষ্য করো নিচে কি ছিল, নিচে ছিল শুধু সাইন এক্স প্লাস কস এক্স, আমি সেটাকে কি করেছি √2 দিয়ে গুণ করে নিচে 1 বাই √2 অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি কেন √2 লিখে 1 বাই √2 অ্যাডজাস্ট করলেন। হ্যাঁ, এর কারণটা এবার তোমরা বুঝতে পারবে। 0 টু পাই বাই 2 উপরে কত dx, নিচে √2 রেখে দিলাম। খুব ভালো করে এবার ধ্যান দিয়ে শোনো, সাইন এক্স এটা লিখলাম আমি, সাইন এক্স এর সাথে যেটা 1 বাই √2 গুণ হয়ে আছে। আচ্ছা তোমরাই বলো দেখি এই 1 বাই √2টা সাইন কত ডিগ্রি মান, সাইন 45 ডিগ্রি অর্থাৎ পাই বাই 4 ভ্যালু, প্লাস আবার এখানে cos x ছিল লিখে দিলাম ইন্টু 1 বাই √2টা cos এর সাপেক্ষে কার মান, cos পাই বাই 4 অর্থাৎ cos 45 ডিগ্রি মান আমরা লিখে দিলাম। তাহলে কি দাঁড়ালো লক্ষ্য করো, ইজ ইকুয়াল টু বাইরে যেটা √2 আছে সেই √2টা আমরা বাইরে বের করে রেখে দিলাম, 0 টু পাই বাই 2 dx বাই, এখন ফর্মুলা কি পড়ে আছে লক্ষ্য করো, cos a cos b, এই যে দিস ইজ a দিস ইজ b, cos a cos b প্লাস sin a
ইন্টু সাইন বি। তাহলে cos a cos b প্লাস sin a sin b, এই ফর্মুলাটা ক্লাস 11 যৌগিক কোণ চ্যাপ্টারে আমরা শিখেছিলাম। সেটা কার ফর্মুলা? cos অফ a মাইনাস b। তাহলে নিচে লিখছি cos অফ a মাইনাস b। তাহলে কি দাঁড়ালো? 1/√2 ইন্টিগ্রেশন ওভার 0 টু π/2 cos যেটা নিচে আছে সেটাকে যদি উপরে তুলে দিই সেটা হয়ে যাবে sec। তাহলে sec অফ x মাইনাস π/4 ইন্টু dx। এবার এর ইন্টিগ্রেশন করতে আমরা শিখেছি। আমরা পরিবর্ত পদ্ধতির যে সেকেন্ড পার্ট, সেই সেকেন্ড পার্টে তো বটেই আমরা পরিবর্ত পদ্ধতির ফার্স্ট হাফেও এর ইন্টিগ্রেশন শিখে এসেছি। সেটা কি? লক্ষ্য করো 1/√2 রেখে দিলাম। সেক মনে মনে যদি x ধরি, sec x এর ইন্টিগ্রেশন কি শিখে এসেছি? লক্ষ্য করো log mod sec x, x বলতে x মাইনাস π/4 প্লাস tan x, x বলতে x মাইনাস π/4। তাহলে কি পেলাম? লক্ষ্য করো sec x এর ইন্টিগ্রেশন হচ্ছে log mod sec x প্লাস tan x, log mod sec x প্লাস tan x। তারপর লোয়ার লিমিট আপার লিমিট যেটা ছিল লিখে দিলাম 0 টু π/2। এবার আমরা মান বসাতে শুরু করছি। লক্ষ্য করো বাঁ দিকে কত ছিল? i। এই আইটা যদি এদিকে চলে আসে তাহলে 1/2√2 হয়ে যাবে নিশ্চয়। এবারে মান বসাচ্ছি, x এর জায়গাতে কত বসাবো? π/2। তাহলে log mod sec π/2 মাইনাস π/4 প্লাস tan x এর জায়গাতে π/2 মাইনাস π/4। এটা একটা হলো মাইনাস দিয়ে। এবার x এর জায়গাতে লোয়ার লিমিট বসাবো, অর্থাৎ 0 বসাবো। তাহলে log mod sec 0 বসালে মাইনাস π/4, তারপর প্লাস tan অফ 0 বসালে মাইনাস π/4। আমরা মান বসানোর কাজটা কমপ্লিট করলাম। এবারে 1/2√2 যেমন ছিল রেখে দিলাম। log mod sec 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ, মানে sec 45। তাহলে আমরা লিখছি sec π/4। ভালো করে লক্ষ্য করে একবারই করে দিয়েছি। π/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে কত? 45 ডিগ্রি। তার মানে পেয়ে গেলাম 45 ডিগ্রি অর্থাৎ π/4। তোমরা এরকমটা যদি না করো তাহলে এখানে লসাগু বানাও, লসাগু বানিয়েও দেখবে ওই একই রেজাল্ট তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে যেটা সুবিধা আমাদের হবে সেই পদ্ধতিটি অবলম্বন করব। প্লাস tan অফ ওই একই যুক্তি দিয়ে এটাকে বলি tan π/4 মাইনাস log mod sec মাইনাস π/4। আমরা ক্লাস 11 এর সংযুক্ত কোণ চ্যাপ্টারে শিখেছিলাম cos এবং sec এর ক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, অর্থাৎ sec π/4। কিন্তু tan এর ক্ষেত্রে মাইনাস থাকলে তো আর প্লাস হয়ে যাবে না, সেটা মাইনাসটা সামনে চলে আসবে। তাহলে মাইনাস tan π/4। এরপর কি করছি লক্ষ্য করো, ইজ ইকুয়াল টু 1/2√2 log sec π/4। sec 45 এর মান কত আমরা শিখেছি? √2 প্লাস এটা কত? 1 মাইনাস log অফ sec π/4 এর ভ্যালু √2 মাইনাস 1। ফাইনালি কি থাকলো? ইজ ইকুয়াল টু 1/2√2 log এটাকে মনে মনে m ধরে নিচ্ছি মাইনাস log এটাকে মনে মনে n ধরে নিচ্ছি। তাহলে ক্লাস 9 এ শিখেছিলাম log m মাইনাস log n, অর্থাৎ বিয়োগ যদি থাকে তাহলে ভাগ হয়ে যায়। তাহলে এটাকে লিখছি log অফ m মানে √2 প্লাস 1 বাই n মানে √2 মাইনাস 1। আশা করি ক্লাস 9 এর লগারিদমের ধর্মটা তোমরা রিয়েলাইজ করতে পেরেছো যে log m মাইনাস log n এর পরিবর্তে লিখতে পারি log m বাই n। তোমরা এরকম করে লিখে দিতে পারো, অথবা আরো সিম্পলেস্ট ফর্মে এটাকে কনভার্ট করতে পারো। কিভাবে? এই নিচেরটা অনুবন্ধী দিয়ে উপনিষকে গুণ করে দেবো। তাহলে লিখছি বাঁদিক কি ছিল? i ইজ ইকুয়াল টু 1/2√2 log, আচ্ছা উপরে পড়ে আছে √2 প্লাস 1, নিচে পড়ে আছে √2 মাইনাস 1, এর অনুবন্ধী দিয়ে গুণ করছি। তাহলে √2 প্লাস 1, তাহলে এটাকে যদি √2 প্লাস 1 দিয়ে গুণ করি স্কোয়ার হয়ে যাবে নিশ্চয়। আচ্ছা 1/2√2 log এখানে পড়ে আছে √2 প্লাস 1 তার স্কোয়ার, নিচে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার বলতে গেলে √2 এর স্কোয়ার মানে 2 মাইনাস বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার 1, সেটা লিখে ফেললাম।
ইজ ইকুয়াল টু 1/2√2 লগ, এখানে পড়ে আছে √2 + 1 তার স্কোয়ার। এখানে মড দিলেও চলবে, না দিলেও চলবে, কেন এটা সবসময় পজিটিভ। আর 2 - 1 মানে তো 1, তাই নিচে কিচ্ছু দেওয়ার দরকার নেই। ফাইনালি কি ঘটলো, 1/2√2। আমরা শিখেছি লগের একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি, যে লগের এই পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারটা সরাসরি সামনে চলে আসে। তাহলে 2 × log √2 + 1। ফাইনালি এই 2 যদি কেটে যায় তাহলে পড়ে থাকলো 1/√2 log √2 + 1। এটি হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। তাহলে কি ছিল আর কিভাবে করলাম, কোন কোন ধর্মগুলো প্রয়োগ করলাম, কোন টেকনিকগুলো প্রয়োগ করলাম, কিভাবে ক্যালকুলেশনটা প্রসিড করলাম, এই সমস্ত কিছু কিন্তু শিক্ষণীয় বিষয়। যদি প্রত্যেকটা জিনিস তোমরা মানে অত্যন্ত মানসিক সংকল্প সহকারে নিয়ত ঠিক রেখে যদি করার চেষ্টা করো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এবং যদি বুঝে থাকো, তোমরা না দেখে করার চেষ্টা করো। হ্যাঁ, আমি জানি তোমরা না দেখে করার সময় সব অঙ্ক যে গড়গড় করে নামিয়ে নিতে পারবে সেটা হবে না, সবাই যে অঙ্কগুলো একদম স্মুথলি নামিয়ে নিতে পারবে সেটা হবে না। কিন্তু এটা জেনে রাখো, সব অঙ্ক যেমন স্মুথলি নামবে না, সবার পক্ষে যেমন স্মুথলি অঙ্কগুলো নামবে না। এটা কথা ঠিক যে তোমরা যদি চেষ্টা না করো তাহলে কোনো কালেই কোনো সময়েই কিন্তু স্মুথলি নামবে না। কিছু স্টুডেন্টস তো অবশ্যই আছো যারা আমার এই অঙ্ক করার যে টেকনিক, অঙ্ক করার যে পদ্ধতি, প্রসিডিওর, সেগুলো ভালো করে বুঝে নিয়ে তোমরা না দেখে নামাতে পারছো। আবার অনেক স্টুডেন্ট নামাতে পারছো না। নামাতে পারছো কারাই? যারা মানে একেবারে শুরু থেকে ম্যাথামেটিক্সকে যেভাবে করা দরকার, ম্যাথামেটিক্স এর টেকনিক এবং পদ্ধতিগুলো যেভাবে মনে রাখা দরকার সেইভাবে যারা মনে রেখেছো, যেভাবে প্র্যাকটিস করা দরকার সেই রকম ভাবে যারা প্র্যাকটিস করেছো, তারাই কিন্তু তোমরা স্মুথলি নামাতে পারবে। বাকিগুলো যারা নামাতে পারবে না, তাদেরকে আরো বেশি করে পরিশ্রম করে আমাকে ভাবতে হবে যে ও পারছে, আমি কেন পারবো না। এই যে মনের ভিতরে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা, মনের ভিতরে কারো সাপেক্ষে নিজেকে কম্পেয়ার করা এবং সেই কম্পেয়ার করে নিজেকে ওর সমতুল্য কিংবা ওর ঊর্ধ্বে নিয়ে যাওয়ার যে একটা উদ্যম প্রয়াস, সেই প্রয়াসটাই, সেই তীব্র চাহিদাটাই, সেই প্রবল আকাঙ্ক্ষাই তোমাকে সাফল্যের শিখরে উন্নীত করবে। এই আশা এবং এই ভরসা রেখে আমি আজকের পর্ব থেকে তো বটেই টোটাল ইন্টিগ্রেশনের যে জগৎ, সেইখান থেকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।